এই বুড়া তোর যদি লোক লেগে যায় তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা, রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। তুই দক্ষিণ ভারতে যা, গিয়ে ওখানকার মেয়েদের হাত ধরে টান, ওখানকার মেয়েদের কোনো ইজ্জত নেই। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। না, সেটা তো ভাবা উচিত ছিল যখন নাকি ভাইফোঁটা দেওয়া হয়েছিল, যখন হাতে করে দেওয়া হয়েছিল। আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। হ্যাঁ, তোমার মামাকে গিয়ে বলো, তুমি তোমার পাতানো মামা। সুদীপ্তদা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। নমস্কার। সুদীপ্তদা, যে প্রশ্নটা করব, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে একদম তোলপাড় রাজ্য রাজনীতি, চাকরিতে পদোন্নতি শুধু নয়, একেবারে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার টোপ, আর সেই প্রলোভনে একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন। পুলিশের কাছে বয়ান দিতে গিয়ে এমনই দাবি করলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। যার অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। পুলিশের কাছে ওই মহিলার অভিযোগ, রাজ্যপাল তাকে বলেছেন একটি ভালো স্কুলে তাকে শিক্ষিকার চাকরি পাইয়ে দেবেন, যেখানে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জট খুলতে কাজ করছে জোড়া কেন্দ্রীয় সংস্থা। সেখানে কোন পদ্ধতিতে রাজ্যপাল তাকে শিক্ষিকার পদে চাকরি পাইয়ে দিতেন, এই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে ওই মহিলার, এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং ওই মহিলার কিন্তু প্রথমবারই অভিযোগ করা উচিত ছিল, এবং এই ধরনের মানে টোপ খাওয়া উচিত হয়নি, ঠিক আছে, এবং প্রথমবারই অভিযোগ করা উচিত ছিল, এটা আমি বিশ্বাস করি। দ্বিতীয়ত হলো যে এতটা কনফিডেন্স কোথায় পেলেন রাজ্যপাল দেখলেন যে উনি আসার পরই ওনাকে হাতে কড়ি দেওয়া হয়েছে, ওনাকে রাখি পরানো হচ্ছে, ওনাকে ভাইফোঁটা দেওয়া হচ্ছে। তো এই যে বিভিন্ন ব্যাপারে উনি দেখছেন যে একদম মানে প্রশাসনিক প্রধান, তিনি যদি ওনাকে ভাইফোঁটা দেন, হাতে কড়ি দেন, এবং উনি যদি ওনাকে এটসেট্রা, তা সেখান থেকে উনি কনফিডেন্সটা পেয়েছেন। নইলে কনফিডেন্সটা উনি পাবেন কোথায়? শিক্ষিকার চাকরি তো দেয় স্কুলের, মানে এটা তো রাজ্য সরকারের, কেন্দ্র সরকারের না। রাজ্য সরকার তো স্কুলের শিক্ষিকার চাকরি দেন। তা উনি তাহলে কোথা থেকে, আপনারা আমাকে বলুন যে কোথা থেকে উনি এই এটা পেলেন? আপনি বলুন আমায়, এই কনফিডেন্সটা পেলেন। উনি কনফিডেন্সটা পেয়েছেন মানে ওনাকে কেউ একজন কনফিডেন্স দিয়েছে যে স্যার আপনাকে আমি 5টা রেখে দেবো, আমরা এমনি 20,000 25,000 আমরা চাকরি দিচ্ছি, যেখানে 4-5টা আপনার জন্য রেখে দেবো। তো সেই কারণে তো এইসব ব্যাপারে আমাদের না জিজ্ঞেস করে আপনি তৃণমূলের যারা মুখপাত্র তাদের জিজ্ঞেস করুন যে ব্যাপারটা কি ব্যাপার, আপনারা ওকে কটা চাকরি কোটা দিয়েছেন আপনারা রাজ্যপালকে, এবং কি ব্যাপার আপনারা এই জিনিসটা আপনারা জিজ্ঞেস করুন তৃণমূলের মুখপাত্রদের। আমাদের কেন জিজ্ঞেস করছেন এইসব প্রশ্ন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন ডাকলেও রাজভবনে যাব না, রাজ্যপালের পাশে বসাও পাপ। শ্লীলতাহানি নিয়ে তিনি এরকম দাবি করছেন। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। না, সেটা তো ভাবা উচিত ছিল যখন নাকি ভাইফোঁটা দেওয়া হয়েছিল, যখন হাতে কড়ি দেওয়া হয়েছিল, সেই সময় ভাবা হয়নি। আজকে সেটা ভাবতে হচ্ছে। তো আমরা তো কোনোদিন দেখেছি, আপনি কোনোদিন দেখেছেন কোনো রাজ্যে রাজ্যপাল তো জেনারেলি অন্য রাজ্য থেকে আসে, তাকে লোকাল ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য হাতে কড়ি দেওয়া হয়? আপনি কোনোদিন দেখেছেন? একটা বুড়ো হাবড়া লোক, 70 বছর বয়স, সে গেছে সরস্বতী পুজোর হাতে কড়ি নিতে। সেই সময় তো ভাবা উচিত ছিল। এখন যাবেন না, আপনারই পাতানো ভাই, আপনি গেলেন কি না গেলেন সেটা আপনারা বুঝবেন, আমাদের তো কিছু বলার নেই। উনি তো আমাদের কেউ নন, আমাদের বলার কি আছে? মুখ্যমন্ত্রী দাবি করছেন তার কাছে সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে, একটি সংবাদ মাধ্যমের থেকেই সেই ভিডিও পেয়েছেন বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যেটা এডিট করেছেন সেটাও আছে, এখন তো সব মানে সিসিটিভি ফুটেজ বের হয়নি। আরও একটা ভিডিও তিনি পেলেন পেন ড্রাইভ থেকে, আরও কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। তিনি বলছেন বাবারে, আমায় এখন রাজভবনে ডাকলে আমি আর যাবো না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। ঘটনা হচ্ছে যে এইখানে উনি সিসিটিভি গুলো একটার পর একটা পেয়ে যাচ্ছেন। শাহজাহানের সময় উনি সিসিটিভি পাননি। শাহজাহানের ব্যাপারে কালকে উনি সব উল্টোপাল্টা সব কোথা থেকে উনি পেন ড্রাইভ পাচ্ছেন, উনি মানুষকে মিথ্যা বোঝাচ্ছেন উনি, এবং ওনার হয় বিভিন্ন সংবাদপত্র বলছে যে আমরা ক্রস চেক করিনি, আমরা এমনিই দেখাচ্ছি। আর ওরা ক্রস চেক না করলে সাংবাদিকতা করছো কেন? দোকান বন্ধ করে দাও। তোমরা যদি ক্রস না করে তোমাদের এই বিভিন্ন মুখ্যমন্ত্রীর যে বা তার ভাইপোর যে
মানে ভিডিওগুলো দেখাচ্ছ, যে ক্রস চেক না, দিনের পর দিন বলছে আমরা ক্রস চেক করিনি। মানে সেই গত 3 সপ্তাহ ধরে শুনছি আমাদের পত্রিকা কোনো ক্রস চেক করেনি। তো ক্রস চেক যদি না করতে পারেন সাংবাদিকতা করে লাভ কি? সাংবাদিকতা করে লাভ নেই। রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে বসে পড়ুন না, টিয়া পাখি নিয়ে জ্যোতিষীর কাজ করতে বসে পড়ুন। সাংবাদিক বলতে হবে না যে আমরা বিজনেস মিডিয়া হাউস। এবার হচ্ছে যে মানে উনি শাহজাহানদের একটা ছবি পেলেন না, উনি সব ছবি এখানে পাচ্ছেন, উনি যান না। আমি বলছিল উনি রাজ্যপালকে উনি ভাইফোঁটা দিয়েছেন, রাজ্যপালকে উনি হাতে করে দিয়েছেন, উনি তাকে ইয়ে পড়েছেন। আজকে যদি ওনার মনে হয় যে ওনার এগেনস্টে যাওয়া দরকার, সংবিধানের আন্ডারে যা ওয়েলকাম, যা অ্যাকশন নেবেন সবকিছুতে ওয়েলকাম। কিন্তু অ্যাট দি সেম টাইম শাহজাহানের ক্ষেত্রেও নিন। শাহজাহানের ক্ষেত্রে আপনারা মিথ্যা কথা বলছেন যে এতগুলো গরিব মহিলা, যেহেতু তারা তৃণমূল করে না, আজকে এই মেয়েটি বলা উচিত না। আমি বলছি যে কোনো মেয়ের উপর যদি অন্যায় হয়, তাকে শাস্তি দেওয়া উচিত। আপনারা জানেন উত্তরপ্রদেশে উন্নয় এবং হাথরাসে অত বড় বড় গুন্ডা, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিয়েছেন যোগীজি। একে বলে রাজধর্ম। যোগীজি উন্নয় এবং হাথরাসে যারা বদমাইশি করেছে তাদের যাবজ্জীবন খাটিয়ে দিয়েছেন। ভীষণ পাওয়ারফুল লোক। আপনারা এই সাধারণ কোথাকার শাহজাহান, কোথাকার একটা মানে চ্যাং ব্যাং, তাদের আপনারা কোনো অ্যাকশন নিতে পারছেন না। কিসের অ্যাডমিনিস্ট্রেশন চলছে? আর সেটাকে মেকআপ করার জন্য আপনি রোজ এখান থেকে একটা করে বের করুন না, 100খানা আপনি বের করুন আপনি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা। আপনার ভাই, আপনি তাকে ভাইফোঁটা দিয়েছেন, আমাদের কি? আপনারা এক ভাই বোন একজন আরেকজনকে জেলে পাঠাবেন, একজন আরেকজনের বিরুদ্ধে বলবেন, আমাদের কি আছে? রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যপালের মাথা গরম হয়ে গিয়েছে, মেয়েটি দেখতে সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গিয়েছে, তার অফিসে রাজ্যপালের অফিসে কাজকর্ম করে, হাত ধরে টেনেছে। তারপর তিনি সিভি আনন্দ বোসকে উদ্দেশ্য করে আরো বলছেন, বুড়ো তোর যদি লোভ লেগে থাকে তাহলে দক্ষিণ ভারতে যা, রাজ্যপাল আবার অন্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো, এখানে কেন এমন করছিস? এসব নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছেন না? অমিত শাহও দেখতে পাচ্ছেন না? রাজ্যপাল মহিলার অবমাননা করছেন, আগে রাজ্যপালকে সামলান, তারপর সন্দেশখালী নিয়ে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন। কি বলছেন? রাজ্যপাল মাথা খারাপ হয়ে গেছে, গরমে টাং মাথা, তো তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের। তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে, মেয়েদের দেখতে একটু সুন্দর, কাজকর্ম করে, তার লোভ লেগে গেছে। এই বুড়া তোর যদি লোভ লেগে যায়, তুই দক্ষিণ ভারতে চলে যা, সেখানে যা। রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো। সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী, সেটা দেখতে পারে না অমিত শাহ। রাজ্যপাল মহিলার অবমাননা করেছে, দেখেছেন তো টিভিতে আপনারা। পালিয়ে গেছিল, আবার এসছে। তার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না। তো রাজ্যপালকে আগে সামলা, পরে সন্দেশখালী দেখবি। তুই দক্ষিণ ভারতে যা, গিয়ে ওখানকার মেয়েদের হাত ধরে টান। ওখানকার মেয়েদের কোনো ইজ্জত নেই, ওখানকার মেয়েদের কোনো মান সম্মান নেই। আপনি বলছেন দক্ষিণ ভারতের মেয়েদের হাত ধরে টানতে, এটা কি করে বললেন আপনি? প্রকাশ্যে রাজ্যপালকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ক্ষমতা থাকলে করিডোরের ফুটেজ প্রকাশ্যে আনুন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। হ্যাঁ, তোমার মামাকে গিয়ে বলো, তুমি তোমার পাতানো মামা, তো মামা ভাগ্নের ব্যাপার, আমরা কি করবো? এ তো মামা ভাগ্নের ব্যাপার। হ্যাঁ, যাও মামার সঙ্গে গিয়ে সামনে কথা বলো, রাস্তায় আমাদের শুনিয়ে লাভ কি? মামাকে তুমি জেলে ঢোকাবে না মামার সঙ্গে পরামর্শ করবে, সেটা তোমার ব্যাপার, আমাদের কি? তোমার পাতানো মামা, তুমি গিয়ে কথা বলো, আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সিভি আনন্দ বোসকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ওর এত ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজও দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছেন তাকে আরো অসম্মানিত করেছেন, যার শ্লীলতাহানি হয়েছে তিনি কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছেন অভিযোগ করতে, সেই ফুটেজ আপনি দেখাচ্ছেন। রাজ্যপালকে উদ্দেশ্য করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আরো বলছেন আপনি করিডোরের ভিডিও দেখান না, আপনার যদি ক্ষমতা থাকে আপনি করিডোরের ভিডিও দেখান, প্রকাশ্যে আনুন ক্ষমতা থাকলে। কি বলুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোনেদের যেভাবে অপমান করেছেন, বাংলার SC ST মেয়েদের যেভাবে অপমান করেছেন, বাংলার OBC মেয়েদের যেভাবে অপমান করেছেন, এটা ইতিহাস হয়ে যাবে। আপনি দেখুন 10 থেকে 12 বছর ধরে শাহজাহানের লোকেরা ওখানকার মহিলাদের মাঝরাতে পিঠে বানাতে কেন রাখবে? আপনি বলুন আমায়। বছর বছর এই জিনিস চলেছে, আজকে তিনি এই কথা বলছেন। এতদিন মনে ছিল না কেন? শাহজাহান আপনাদের কালো টাকাটাকে সাদা করে বলে?
শাহজাহান আপনাদের কালো টাকাকে সাদা করে বলে তাকে আপনারা লাইসেন্স দিয়েছেন অন্যের বাড়ির মেয়েদের তুলে আনার জন্য, এবং সেটাও ওই মহিলারা বলেছে যে একটা বিশেষ ধর্মের মেয়েদের তারা কখনো ডাকতো না, তারা সবসময় হিন্দু, SC ST OBC এই মেয়েদের ধরে ডাকাটাই করতো, তাদের কোনো মান সম্মান নেই। আপনি কি বলছেন আপনি এটা? আমি বলছি তো ওনার এই কথা আমার টিপ্পনি দিতেও মানে ঘৃণা হচ্ছে। এবং গত 3 দিন ধরে কতগুলো ফেক ভিডিও নিয়ে এসে ওরা যেভাবে সন্দেশখালীর ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, বাংলার মানুষ এর জবাব দেবে, বাংলার মানুষ ভোটের বাক্সে জবাব দেবে। আপনারা শুধু অপেক্ষা করুন 4 তারিখের জন্য। ধুয়ে মুছে যাবে এখানে মানে এই তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র সংখ্যালঘু ভোট তাদের বাঁচাতে পারবে না। অন ক্যামেরা বলছেন? একদম, আমি বলছি সংখ্যালঘু ভোট তাদের বাঁচাতে পারবে না। আমি বলছি ডায়মন্ড হারবারে হারবে যদি ওরা গুন্ডামি না করে, সংখ্যালঘু ভোট ওদের বাঁচাতে পারবে না, এবং সংখ্যালঘুরাও দেবে না ওদের ভোট। আজকে সংখ্যালঘু মহিলাদের সিকিউরিটি কে দিয়েছেন? মোদিজি। 3 তালাক এনেছেন মোদিজি তাদের জন্য। কে দিয়েছেন তাদের সিকিউরিটি? মোদিজি সিকিউরিটি দিয়েছেন। রাজীব গান্ধী এদের সিকিউরিটি কেড়ে নিয়েছিলেন। রাজীব গান্ধী বলেছিলেন যে না 3 তালাক দেওয়া যায়, তার জন্য কোনো কম্পেনসেশন দিতে হবে না। সারা পৃথিবীতে কোথাও এই রুল নেই। মোদিজি বলেছেন না, তুমি তোমার সঙ্গে যদি ডাইভোর্স হয়, এবং আগামী দিনে আমি বলছি আগামী দিনে আমরা ইউনিফর্ম সিভিল কোড আনতে বদ্ধপরিকর। ইউনিফর্ম সিভিল কোড আনতে আমরা বদ্ধপরিকর। তার সঙ্গে আমরা জুডিশিয়াল সিস্টেমের একটা বড় চেঞ্জ আনবো আগামী দিনে। অ্যাডমিনিস্ট্রেশনে, পুলিশে আমরা বড় চেঞ্জ আনবো। এইবার আমরা ক্ষমতায় আসি এবং ক্ষমতায় এসে আমরা বড় রকম পরিবর্তন আনবো। এবং 2/3 মেজরিটি যদি আমরা পাই, এখানে বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানে যা ছেড়ছাড় এরা করেছে গত 75 বছরে, যেভাবে অপবিত্র করেছে বাবা সাহেবের ওই সংবিধান, তাকে আমরা পুরনো সম্মান দিয়ে সেই সংবিধানকে আমরা আবার শুদ্ধ করব। এই যেমন দুটো শব্দ ঢোকানো হয়েছে সংবিধানে, একটা সেকুলার, একটা সোশ্যালিস্ট। বাবা সাহেবের নিজের সংসদে বাবা সাহেবের নিজের বক্তব্য আছে কেন আমাদের মানে সংবিধানকে সেকুলার এবং সোশ্যালিস্ট বলা হবে না। বাবা সাহেব মারা যাওয়ার 20 বছর পর জোর করে ইমার্জেন্সি জারি করে এই জিনিসটা চেঞ্জ করে দেন ইন্দিরা গান্ধী। আমরা এই অপবিত্র শব্দ সংবিধান থেকে বের করে এই সংবিধানকে পবিত্র আমরা করব। আমরা বাবা সাহেবের কাছে আমরা দায়বদ্ধ। আপনি বাবা সাহেবের সম্বন্ধে মানুষ কিছু জানেন না। আমাদের তো হিস্ট্রি কমপ্লিটলি ডিস্টর্টেড। আপনি জানেন একসময় আপনি দেখবেন 60-70 দশকে প্রত্যেক বাড়িতে একজন পিসি বা মাসি থাকতো। কেন জানেন? কারণ তখন মহিলারা স্বামীর সম্পত্তি পেত না, মহিলারা বাবার সম্পত্তি পেত না। বাবা সাহেব সেই অধিকার দিয়েছেন, বিধবা সম্পত্তি আইন। বাবা সাহেব তাদের অর্জিত সম্পত্তি আইনের অধিকার দিয়েছেন। আজকে সেই জন্য ভারতবর্ষের মহিলারা দেখবেন অন্যান্য দেশের, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশের মহিলাদের থেকে তারা অনেক অ্যাগ্রেসিভ। তারা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে মিলিয়ে চলছে। তারা বিধবা হয়ে গেলে তাদের ভাইয়ের বাড়িতে গিয়ে জীববৃত্তি করতে হয় না। বাবা সাহেবের প্রচুর অবদান। এরা বাবা সাহেবকে অপমান করেছে। গত 70 বছর ধরে এরা বাবা সাহেবকে অপমান করে আসছে। আমরা পরিবর্তন করব। আমরা পুরনো পবিত্র সংবিধান চাই। এই অপবিত্র সংবিধান আমরা সংশোধন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি বলেছিল SSC নিয়ে বোম ফেলবে, তৃণমূল বেসামাল হবে। মানুষের চাকরি খাওয়ার যে ষড়যন্ত্র, সেই বেলুনে কার্যত আলপিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এদের বাড়া ভাতে ছাই দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল 25,000 জনের চাকরি বাতিল, তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা মনে করি এখনো বিচার ব্যবস্থায় মেরুদণ্ড সোজা রাখা লোকজন রয়েছেন বলেই দেশটা বেঁচে রয়েছেন। কি বলবো? এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। দেখুন, SSC বলেছে 6 না 7,000 ছেলে মেয়ে তারা 2 নম্বরই করে চাকরি পেয়েছে। SSC বলেছে। তারপর অভিষেক বলছে যে আমি এই কারো চাকরি খাবো না। তার মানে কি এই যারা নাকি অযোগ্য, যারা চাকরি পায়নি, দেখুন একদিকে এই অযোগ্য যারা চাকরি পায়নি তাদের চাকরি রাখতে বদ্ধপরিকর এরা। 2 নম্বর 2014 এবং 17 টেট যারা পাস করেছে তাদের জন্য একটা রায় বেরিয়েছিল লোয়ার কোর্টে যে শুধুমাত্র 14 ছেলেরা ওই ইন্টারভিউটা দিতে পারবে, কারণ 14 আর 17 কোশ্চেন আলাদা হয়েছে। সেই কেসটা টানতে ড্র্যাগ করতে করতে এমন জায়গায় নিয়ে গেল 14তে বেচারা যারা পাস করেছিল, আজ থেকে 10 বছর আগে টেট যারা পাস করেছিল, যারা যোগ্য প্রার্থী, তারা এই শুধুমাত্র এই কোর্টের প্রসিডিংস এর জন্য তারা চাকরি পেল না। তার মানে বোঝা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানির একমাত্র উদ্দেশ্য অযোগ্য মানুষকে চাকরি দেওয়া এবং যোগ্য মানুষকে চাকরি না দেওয়া। এবং যেখানে এসএসসি বলছে যে এতগুলো অযোগ্য লোক আছে, সেখানে আপনি কি করে বলেন যে একটা লোকের চাকরি যাবে না? তার মানে আপনি চান যে অযোগ্য লোকেরা চাকরিতে টিকে থাক, কারণ ওখানে টাকা পয়সা হ্যান্ডেল হয়েছে।
টাকা পয়সা হ্যান্ডেল হতে সবাই জানে, যে জন্য এই কুন্তল এটসেট্রা যারা আছে এরা সব জেলে আছে, এদের হার্ড ডিস্ক থেকে পাওয়া গেছে, এরা নাকি সব টাকা পয়সা তুলেছে বাজার থেকে, তার 25 টাকা রেখে 75 টাকা নাকি আগে দিয়েছে, 25 ধরা পড়েছে, এবার 75 যাবে। বড় বড় কথা বলা বন্ধ করুন, এবার 75 যারা আছে তারাও এবার জেলে যাবে, খুব সময় হয়ে এসছে আর কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দেশখালী কাণ্ডে বাংলাকে অপমান করেছে বিজেপি। তিনি আরো বলছেন বিজেপি 2000 টাকা করে সন্দেশখালীতে কয়েকজন মহিলাকে দিয়েছে, তৃণমূলকে ছোট করবে বলে নয়, বাংলাকে ছোট করবে বলে করেছে এসব, বাংলার 10 কোটি মানুষকে অপমান করেছে। প্রথমত বাংলা বলে কোনো জিনিস নেই, বাংলা বলে কোনো জিনিস এখানে নেই, এটা হলো পশ্চিমবঙ্গ, দ্যাট ইজ নাম্বার 1। এটা বারবার আমি বলছি, ও বাংলা বলছে কারণ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, ওর ওই বাংলাদেশিদের ভোট দরকার। বাংলা বলে কোনো জিনিস এক্সিস্টই করে না। দ্বিতীয় হলো যে পশ্চিমবঙ্গের বাঙালিদের যদি কেউ অপমান করে থাকে, সেটা করেছেন আপনি এবং আপনার পিসি। যেদিন আজ থেকে 10 বছর আগে সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করেছিল এক বিধায়ক, আপনারা তার টোন বন্ধ করে দিয়েছেন, আপনারা মাইক বন্ধ করে দিয়েছিলেন, সেই দিন থেকে আপনারা অপমান শুরু করেছিলেন। তারপর 11 থেকে 12 বছর ধরে সেই অপমান হয়েছে, আপনারা চুপ করেছিলেন, সব জেনে আপনারা চুপ করেছিলেন। আজকে যখন পুরো হাজার হাজার মহিলা রাস্তায় বেরিয়ে এসছে, তখন আপনারা কতগুলো ফেক ভিডিও দেখিয়ে তাদের আবার অপমান করার চেষ্টা করছেন। সবে তো একটা সন্দেশখালী বেরিয়েছে, কয়েকশো সন্দেশখালী আগামী দিনে বেরোবে, কোথায় যাবেন তখন? কোথায় যাবেন আপনারা? কেন মিথ্যা কথা বলছেন আপনারা? আসলে এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, একদম দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে এরা। সুদীপ্ত দা, আমরা দেখছি এই সন্দেশখালী কাণ্ড ঘিরে বেশ কয়েকদিন যাবত এই ভিডিও বিতর্ক চলছে। প্রথমে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও, তারপরে বেশ কয়েকটি ভিডিও আমরা দেখলাম। ইতিমধ্যেই এক মহিলা অভিযোগ তুলেছেন, ভুল বুঝিয়ে তাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। ধর্ষণের যে অভিযোগ করা হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে। যেভাবে একের পর এক ভিডিও সামনে আসছে, হাওয়া কি ঘুরছে সন্দেশখালী? দেখুন, সাদা কাগজে যদি পুলিশের সামনে কেউ সই করে, তাহলে যে পুলিশ সামনে ছিল তাকে প্রথমে গ্রেপ্তার করা উচিত। পুলিশের এগেনস্টে এফআইআর করেছে রাজ্য সরকার। যে পুলিশের সামনে সাদা কাগজে ও লিখেছে ওই মহিলা, সেই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা উচিত ছিল। এখনো কেন সেই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করেনি আপনি বলুন আমায়। আমি বলছি যে যদি তোমাদের মনে হয় যে সাদা কাগজে সই করিয়ে নিয়েছে, তাহলে ওই মহিলা বলুক যে ওই সাদা কাগজে সই করে সে কোন পুলিশ অফিসারকে জমা করেছিল, তাকে ইমিডিয়েটলি চাকরি থেকে বরখাস্ত করুক। সেটা করবে না, কারণ ওখানে যে পুলিশ আছে সব অনুপ্রাণিত পুলিশ, সবাই মিথ্যা কথা বলছে। হয় কি, মিথ্যা কথা বললে হয় কি, একটা মিথ্যা কথা বললে আরেকটা ধরা পড়ে যায়, তো এরা একেবারে মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি বলছি তো, সাদা কাগজে তাকে যে পুলিশকে জমা করেছে ওই কাগজ, সেই পুলিশকে এক্ষুনি সাসপেন্ড করা হোক, তার বিরুদ্ধে তার চাকরি চলে যাওয়া উচিত, তার এত বড় বেআইনি কাজ করার জন্য। আগে তাকে ধরুক, তার বিচার করুক আগে, তারপর ওই মহিলা আছে, ওই মহিলা কেন সাদা কাগজে সই করেছে, তারপর তার বিচারও হবে। ভোটের ঠিক মাঝখানে এই যে ভিডিও বিতর্ক আর সন্দেশখালী ইস্যু কার্যত বিজেপির কাছে গলার কাটা হয়ে গেল কি? একদমই না। আমি বলছি সন্দেশখালী নিয়ে আমরা চাই যে ওরা, আমি আপনাকে বলছি, আজ থেকে 4 দিন পর আপনি আবার একটা ভিডিও পাবেন। আমি কয়েকদিন আগে একটা চ্যানেলে বলেছিলাম, আজকে আবার ভিডিও একটা বের করেছে, আবার 3-4 দিন পর দেখবেন আরেকটা ভিডিও বের, ওরা একের পর এক সন্দেশখালী নিয়ে এরকম ফেক ভিডিও বের করবে। আমি আপনাকে বলে দিচ্ছি, এই 24 তারিখ পর্যন্ত তো আরো 4 থেকে 5টা ভিডিও ওরা বের করবে, ফেক ভিডিও। যত ভিডিও ওরা বের করবে, মানুষ ওদের তত দূরে সরিয়ে দেবে। মানুষ বুঝবে যে এরা কত বড় ক্রিমিনাল, এরা যে এতগুলো মহিলার উপর অত্যাচার করেছে সেই জিনিসটাকে ওরা চাপা দিচ্ছে। আমরা চাই যে ওরা ফেক ভিডিও বের করুক, আরো 10টা ফেক ভিডিও বের করুক। যত ফেক ভিডিও বের করবে তত ওদের হারার রাস্তা আরো সুগম হবে। ওরা বুঝতে পেরেছে এই ঘটনা 10টা ভোট হয়েছে, 10টার মধ্যে 9টায় ওরা হারবে। ওরা বুঝতে পেরেছে ওদের পায়ের তলায় মাটি নেই, তাই এরা এইসব উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে।